স্বপ্নবনে মনের কোণে ছোট শিশু চায় মাঠ দৌড়ঝাঁপ খেলতে, মার হাত ছেড়ে দিয়ে পাখিরানা মেলতে। পার্ক চাই, স্লিপ চাই, দোলনায় দোল, ফুটবল পায়ে চায় মেসি হয়ে দিতে গোল। কোহলির মতো হবে ব্যাটে বলে শুধু ছয়, হারবার নাম নেই খেললেই হবে জয়। সারাদিন পুকুরেতে এক ডুবে হবে পার, মাছেদের মতো হবে ইচ্ছেতে আছে তার। গাছে উঠে আম পাড়ে এক টিপে পাঁচটা, তরতর উঠে পড়ে সিঁড়ি যেন গাছটা। স্বপ্নটা থেকে যায় ভয় পায়ে রাগলে, সারাদিন বই পড়ে বাবা রাখে আগলে। এ বাবা আগলে রাখে। কিন্তু আমি যেই বই থেকে এই কবিতাটা পড়লাম, ছড়াটা পড়লাম, সেটি হচ্ছে ভোরের আলোয়। ভোরের আলোয় পত্রিকা থেকে যে ছড়াটা পাঠ করলাম, তার সম্পাদিকা ডরোথি ভট্টাচার্য। তার বাড়িতে আজকে নারী দিবসে এসছি, ওনার কাছ থেকে তার জীবনের কাহিনী শুনব। নমস্কার দিদি, আপনার জীবনের কাহিনী আমাদের এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে পৌঁছে যাক বহু মানুষের কাছে। ধন্যবাদ। এই পত্রিকাটি প্রতিষ্ঠা করেছিলাম এটি 2006 সালে। তার আগে আমি একটি ছোটদের স্কুল আমার নিজের বাড়ির ছোট্ট পরিসরে শুরু করেছিলাম 1989 সালে। 1989 সালে প্রথম ক্লাস শুরু হয়েছিল 1990, কিন্তু 1989 সালেই এটার প্রস্তুতি শুরু হয়েছিল, অর্থাৎ 1989। তা উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে যে এখনকার যে তথাকথিত সব নার্সারি স্কুলগুলো, সেই স্কুলগুলো লাখ লাখ টাকা, মানে মোটা অঙ্কের টাকার লোক ছাড়া সেগুলোতে পড়তে পারে না। এডুকেশনটাকে একটা ব্যবসায় পরিণত করা হয়েছে আর কি, জিনিসটা দুঃখজনক ব্যাপার। আমার যেটা উদ্দেশ্য ছিল সাধারণ খেটে খাওয়া মানুষের, শ্রমজীবী মানুষের ছেলেমেয়েরাও যাতে নার্সারি স্কুলে পড়তে পারে খুব স্বল্প বেতনে এবং নিষ্ঠার মাধ্যমে, যাতে ওদেরকে আমরা গড়ে তুলতে পারি। তা প্রথম নার্সারি স্কুলের যে ইতিহাস আমরা জানতে পারি, যখন ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়, সেই সময় মায়েরাও বেরোতে শুরু করলেন বাইরে পুরুষদের সঙ্গে পরিশ্রম করতে। তখন সেই শিশুদের রাখার জন্য, আমরা যতটুকু ইতিহাসে জানি, সেই শিশুগুলোকে রাখবার জন্য নার্সারি স্কুলের প্রয়োজন হয়েছিল। তা স্বাভাবিকভাবেই সেই সময়টা একটা অন্য বিষয়ের মাধ্যমে শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে এখন বিশেষ করে আমাদের পরিসরে এটা একটা ব্যবসায়িক জায়গাতে চলে যাচ্ছে। তা আমি বেসিক্যালি ভেতর থেকে কখনোই এটা চাইনি যে শিক্ষাকে একটা ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করা হোক। তা আমার স্কুলের যে পরিকল্পনা ছিল, আমার বাবা নিজের পৈতৃক দিক দিয়ে বলছে, আমার পিতৃদেব অত্যন্ত ভালো ছিলেন। তা উনি আমাকে এই ব্যাপারে সহযোগিতা করেছেন। আমার এই ছোট্ট কনস্ট্রাকশানটা করার ব্যাপারেও উনি সহযোগিতা করেছেন। আমার শ্বশুরবাড়ির জমি ঠিকই খানিকটা অংশ আমরা করেছিলাম, তারপরে উনি পরবর্তীতে ওপরে ঘরটর তোলার ব্যাপারে আমার বাবা সহযোগিতা করেছেন। তা এই যে উদ্দেশ্যটা ছিল যে শ্রমজীবী ঘরের ছেলেমেয়েরা নার্সারি স্কুলে পড়বে, এই উদ্দেশ্য নিয়েই মন্টেসরি স্কুল আমি করেছি। ট্রেনিং নিয়েছিলাম, মন্টেসরি ট্রেনিং নিয়েছিলাম। আপনারা অনেকেই জানেন যে মারিয়া মন্টেসরি ছিলেন ইতালিয়ান চিকিৎসক একজন, যিনি শিশুদের শিক্ষার উপরে তার ব্যাপক গবেষণা ছিল। শুধু বই পড়া নয়, ছোট ছোট অ্যানিমালসদের সঙ্গে মেশা, ঘোরা, প্রকৃতির সঙ্গে শিশুরা ঘুরবে ফিরবে এবং অত্যন্ত খোলা মনে যাতে তারা পড়াশোনা করতে পারে, এইটা ছিল মন্টেসরি স্কুলের, মন্টেসরি চিন্তাভাবনার, মারিয়া মন্টেসরি চিন্তাভাবনার একটা দিক। তা সেটার উপর আমি ট্রেনিং করেছিলাম। তবে ট্রেনিং করলেই এগুলো করা যায় তা না, নিজস্ব চিন্তাভাবনা এবং পরিস্থিতি অনুযায়ী নিজেকে তৈরি করে নিয়ে এগোতে হয়। এই এগোনোর দিকটা আমি ভেবেছিলাম ব্যক্তিগতভাবে যে শ্রমজীবী ঘরের ছেলেমেয়েরা পড়বে। এখন আমাদের স্কুলে রাজমিস্ত্রির ছেলেমেয়েরা পড়ে, এমনকি অনেক মায়েরা লোকের বাড়ি রান্না করেন, লোকের বাড়ি কাজ করেন, সেই সমস্ত মানুষরা পড়ে।
তা প্রথম 25 টাকা বেতন দিয়ে আমি স্কুল শুরু করি, নার্সারি বেসরকারি স্কুল। এখন সেটি এই 200 কোঠায় এত বছরে এসে পৌঁছেছে, 37 বছরে পা দিল। সেই 25 থেকে এখন এই জাস্ট এই বছর 200 কোঠায়, অর্থাৎ 200 টাকা বেতন, কোনো ক্লাসে 190 টাকা বেতন, এইরকম অবস্থায় আমরা চলছি। স্কুল চালাতে গিয়ে আপনার কোনো অসুবিধা হয়নি? অসুবিধা তো হচ্ছেই, অর্থনৈতিক অসুবিধা তো একটা বড় অসুবিধা বটেই। তা আমরা শিক্ষিকাদের যখন নিয়োগ করি বলে নিই যে এরকম পরিস্থিতি, তুমি যদি মনে করো যে এই শ্রমটুকু দিতে পেরে এই অনারারিয়ামটুকু তুমি নিয়ে সন্তুষ্ট থাকবে, তবেই তুমি সেই কাজটা করবে। আর যেই মুহূর্তে তুমি ভালো কোনো কাজ পাবে আমরা সানন্দে তোমাকে ছেড়ে দেব। তুমি বসে আছো, তুমি একটা নারী, সাধারণ ঘর, আমরা আমার স্কুলেও খুব সাধারণ ঘরের মেয়েরাই, যাদের হয়তো হাজব্যান্ডরা কাজ করে না, উইডো এরকম আছে, তো স্বামীরা খুব সামান্য সামান্য মাইনে পায়। বেশিরভাগই স্বামীদের অবস্থা সেরম নয়। তারা অথচ তাদের ভিতরে ট্যালেন্ট আছে, পড়াশোনা করাবার ইচ্ছা আছে, এরকম দেখে আমরা নিয়োগ করি। তা এক একজন আছে 20 বছর 22 বছর কাজ করছেন, এরকমও আছে, 25 বছর কমপ্লিট করেছে, এরকমও আছে। আমার স্কুল 37 বছরে পা দিয়েছে। তা এই শ্রমজীবী ছেলেমেয়েদের দিকে, আর আমার যেটা একটাই ছিল যে ইংলিশ মিডিয়ামের যে একটা বিরাট ব্যাপার চলছে চারদিকে, আমি যেটা ভেবেছিলাম যে বাংলা ভাষার মাধ্যমটা বাংলা ভাষা হোক। আমাকে অনেকে প্রলুব্ধ করেছে, ইংলিশ মিডিয়াম করুন, স্টুডেন্ট ভর্তি হয়ে যাবে প্রচুর। আমি বললাম সেটা বড় কথা নয়, মাধ্যমটা বাংলা থাকবে, ইংরেজি নিশ্চয়ই শিখবে, কিন্তু বাঙালি হয়ে সে বাংলা মাধ্যমে পড়বে না। এটা আমি প্রিন্সিপালি ঠিক মেনে নিতে পারিনি বা এখনও পারি না। মাধ্যম বাংলা হবে, ইতিহাস ভূগোল বিজ্ঞান সে বাংলায় শিখছে, কিন্তু ইংরেজি আমরা পাশাপাশি সমানভাবে গ্রামার টেক্সট সমস্ত কিছু আমরা ইংরেজি পাশাপাশি পড়াই। পড়াশোনার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক ব্যাপার আমরা যেটা করি যে লেখালেখি, এই যে ভোরের আলোয় পত্রিকাটা কিন্তু সেই মানসিকতা থেকেই তৈরি। 2000 সালে আমি এটার প্রথম প্রতিষ্ঠা করি, এই প্রকাশ করি আর কি পত্রিকাটা। এটা বোধহয় পেছনটা 2000 সালে প্রথম প্রকাশ হয়, যে শিশুরা যাতে তাদের নিজেদেরকে বিকশিত করতে পারে। এবং এই ব্যাপারে আমার যেটা ছিল, যেহেতু আমাদের মাত্র ক্লাস 4, মানে 10 ক্লাস পর্যন্ত, 10 বছর পর্যন্ত আমাদের সঙ্গে ওরা থাকছে, সেহেতু ওদের লেখার ক্যাপাসিটি তো খুব বিরাট কিছু নয়। তবুও ধরুন 6 বছর থেকে একটা বাচ্চা মোটামুটি বাক্যর গঠনটা মোটামুটি পারে, গঠন শৈলীটা 5 থেকে 6 বছরের আগে হয় না, মোটামুটি পারে। যে কারণে আমরা আঁকাটা ছোট বাচ্চাদের নিই, একটু বড় যারা ধরুন 2য় শ্রেণী থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত, তাদেরকে একদম সামনে বসিয়ে বলি যে তোমরা কয়েকটি বাক্য যদি নিজে থেকে সৃষ্টি করো, তোমরা লেখো। কারণ বাড়িতে দিলে বাড়ির মা বাবার দ্বারা প্রভাবিত হয়ে তারা বড় বড় লেখা এনে হাজির করে, এতে তাদের নিজস্ব কোনো বিকাশ হয় না। আমরা সামনে বসিয়ে বলি তুমি একটা বৃষ্টির দিন লেখো, কি তুমি একটা তোমার যেটা ভালো লাগার জিনিস নিয়ে লেখো, বা কোথাও বেড়াতে গেছো সেটা নিয়ে লেখো। তাতে আমরা দেখেছি একসঙ্গে অনেক বাচ্চাকে বসিয়ে দিলে ওরা খাতা পেন নিয়ে সেই আবেগের জায়গা থেকে কয়েকটি করে বাক্য সৃষ্টি করে, সেটা আমাদের কাছে অনেকটা বড় পাওয়া। বলছি 37 বছরে তো আপনি বহু ছাত্রকে মানুষ করেছেন, তারা যখন বড় হলো তারা কি আপনার স্কুলের কথা মনে রেখেছে? হ্যাঁ, মনে রেখেছে, সেই রেখে কিছু করছে। হ্যাঁ, মনে রেখেছে। আমাদের এখান থেকে পড়াশোনা করে যারা বড় হয়েছে এখন অনেকেই প্রতিষ্ঠিত, কেউ কেউ আছে বিদেশে চলে গেছে, আমেরিকাতে আছে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, লন্ডনে আছে সায়েন্টিস্ট হয়েছে আমাদের স্কুল থেকে। হ্যাঁ, একজনের নাম হচ্ছে তন্ময় অধিকারী, আচ্ছা সায়েন্টিস্ট হয়েছে, যে তার নাম হচ্ছে সুশান্ত, ওর টাইটেলটা এক্ষুনি মনে করতে পারছি না, সম্ভবত চ্যাটার্জি। ও লন্ডনে আছে, পিএইচডি করছে সায়েন্সের উপরে। খুব দুরন্ত, খুব দুষ্টু ছিল, হাতের লেখা খুব খারাপ ছিল, আমরা বকাঝকা করতাম, কিন্তু আশ্চর্যভাবে নিজস্ব গুণে এবং অভিভাবিকার সান্নিধ্যে বাচ্চাটি নিজের হ্যান্ডরাইটিং চেঞ্জ করেছে এবং নিজেকে আস্তে আস্তে কীভাবে উন্নত করেছে, মানে আমরাও খুব অবাক হই।
কিন্তু এখনও দেখা হলে অনেক দিন বাদে বাদে আসে, পায়ে হাত দিয়ে প্রণাম করে, এবং তার মা বাবাও আমাকে শ্রদ্ধা করে। তারপরে এখন এমনিতে পুনা, সিঙ্গাপুর এই সমস্ত জায়গায় ইঞ্জিনিয়ার হয়ে অনেক ছেলেই গেছে, এখনও ব্যাঙ্গালোর এরা কাজ করছে। তাছাড়া অন্যান্য কাজ, রেলে, তারপর ডাক্তার হয়ে বেরিয়েছে অনেকে, এখনও আছে। কিন্তু তাদের সঙ্গে আমাদের রিলেশান ভালো, দেখা হলে এখনও পায়ে হাত দিয়ে প্রণাম করে, এখনও ভালোবাসি, এবং তখন গর্বে আমার বুক ভরে ওঠে যে আমাদের ছেলেরা। হ্যাঁ, এটা খুব একটা ভালো। স্কুল জীবন ছাড়া আপনি তো অনেক সামাজিক কাজ করেন, এই সামাজিক কাজগুলো যদি একটু বলেন। সামাজিক কাজ বলতে যেমন করোনার সময়, কোভিডের সময় আমরা গ্রামে গেছি, গ্রামে গিয়ে সেখানকার বাচ্চাদের, সেখানে একটা কল দিয়েছিলাম যে এখানকার বাচ্চাদেরকে একটু এক জায়গায় জড়ো করো। আমরা এখান থেকে কিছু কালেকশান করেছিলাম, বিরাট কিছু তো আমাদের পেরিফেরিতে নেই, বিরাট ব্যাপার নয়, 500 কেউ 1000 এরকমভাবে কিছু টাকা জোগাড় করে গ্রামে গিয়ে সেখানে তাদের প্রায় 61টি বাচ্চা একসঙ্গে হলো, সেখানে তাদের হাতে আমাদের ক্ষমতা মতো খাবার তুলে দেওয়া হলো। তারপরে তার খুব আনন্দ করলো, এবং তারা তাদের ওই ছোট্ট পরিসরে তারা তাদের একটু গান শোনালো, কবিতা শোনালো, এইগুলো সমস্ত শোনালো। বস্তি বাড়িতে, বস্তির মধ্যে গিয়েও আমরা জিনিসপত্র বিলি করেছি, খাবার দাবার এটা ওটা এগুলো করি, আমরা মাঝে মাঝে করি। আর আপাতত আমি দেখেছি খুব ছড়িয়ে ছিটিয়ে কাজ করতে গেলে পরিসরটা বড্ড বেশি ছড়িয়ে যায়, একটা জায়গায় লেগে থেকে কাজ করলে কাজের ফসল ভালো পাওয়া যায় আর কি। হ্যাঁ, সেটা করছি। প্রথম কথা হচ্ছে টার্গেট এই শিশুরা, আমাদের স্কুল পেরিফেরি, এখানে শিক্ষা হচ্ছে, তার সঙ্গে পত্রিকা লেখাজোখার কাজ চলছে, সাংস্কৃতিক যে পরিমণ্ডল যেমন এখানে গান বাজনা, আমি কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে গান বাজনার সিলেকশানের ব্যাপারটা দেখি। যেমন যে নাচ করাবে সে কিন্তু আমাদের স্টুডেন্ট ছিল, প্রাক্তন ছাত্রী, তাকে আমরা অবশ্যই কিছু হেল্প করি, কারণ একটা সময় সে দেবে, তাকে আমরা সহযোগিতা যতটুকু সম্ভব করি আমরা। তা গান শেখাচ্ছে, যে নাচ শেখাচ্ছে, এমনকি আমরা নাটকও বাচ্চাদের করাই এবং বড়দের নিয়েও নাটক করাই। আমরা করেছি যেটা এখন আপাতত যেটা চলছে সেটা হচ্ছে আমরা সুসংহতি বলে একটা সংগঠন, যেখানে বড়রা এসে নাটক করবে, শুধু জেনারেল নাটক নয়, শিক্ষামূলক নাটক করবে, গান করবে, কবিতা বলবে, সব কিছু। আবার বাচ্চাদেরও সাংস্কৃতিক সংগঠন হয়েছে, শিশু সাহিত্য কল্যাণ পরিষদ, এটা অল ইন্ডিয়া চিলড্রেন্স অ্যাসোসিয়েশন দ্বারা অনুমোদিত। সেই সব বাচ্চারাও নাচ, গান, এই সমস্ত কবিতা, নাটক, এগুলোর মধ্যে দিয়ে নিজেদেরকে প্রকাশ করবে। সংস্কৃতি একটা খুব ভালো মাধ্যম, সাহিত্য এবং সংস্কৃতি, এগুলোর মধ্যে দিয়ে তারা নিজেদেরকে প্রকাশ করে। এর সঙ্গে স্পোর্টস আছে, খেলাধুলো। আচ্ছা দিদি, আজকে আপনার একটা শেষ প্রশ্নটা হচ্ছে, আজকে তো নারী দিবস, এই নারীদের কি বলবেন আপনি দিদিমণি? আজকে নারীদের আপনি কি বলতে চান, একটু যদি বলেন। নারীদের একটা কথাই বলবো, সেটা হচ্ছে চিন্তাধারার দিক দিয়ে তোমরা আধুনিক হও, কিন্তু কাজকর্ম অ্যাক্টিভিটিস তথাকথিত পাশ্চাত্য চিন্তাভাবনার অনুসরণ করে একটা উগ্র আধুনিকতা, এটা আমি ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ করি না। চিন্তাভাবনার দিক থেকে তোমরা বিজ্ঞান মনস্ক হও, চিন্তাভাবনার দিক থেকে তোমরা প্রোগ্রেসিভ বলতে যেটা বলি আমরা, সেইটা হও। যেমন এই পুরনো যে চিন্তাভাবনা, এটা ছোবে না, সেটা ছোবে না, এক ব্রত, উপোস, আমি আমার টিচারদেরও বলি যে এগুলোর বৈজ্ঞানিক ভিত্তি খুব একটা নেই। বৈজ্ঞানিক চিন্তাভাবনায় সমৃদ্ধ হও, সেটা দিয়ে শিশুদেরকে শেখাও এবং শিশুদেরকে এগিয়ে নিয়ে যাও, এটা আমাদের প্রত্যেকেরই কাম্য হওয়া দরকার। তাহলে এতক্ষণ আপনারা শুনলেন ডরোথি ভট্টাচার্যের কথা। আজকে নারী দিবস, আমি ভারতীয় জীবন বীমা নিগমে আছি লাইফ অ্যাডভাইজার হিসাবে, এবং আমাদের কথা কাহিনীর যে ইউটিউব চ্যানেল আছে তার পক্ষ থেকে আজকে দিদির হাতে একটি ছোট্ট মেমেন্টো আর সামান্য একটু মিষ্টি উপহার দিয়ে আমি দিদিকে সম্মানিত করতে চাই। আপনারা একটু জোরে হাততালি দেবেন। হাততালির আওয়াজ যেন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, এই আশা রেখে আজকে দিদিকে নমস্কার জানিয়ে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটা শেষ করলাম। ভালো থাকবেন।